হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো সাম্প্রতিক কিছু ঘটনা নিয়ে। এখানে আমি ৩টা পয়েন্ট নিয়ে কথা বলবো। ফার্স্টে একদম চলমান যে টপিকটা সেটা হচ্ছে যে ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধ চলতেছে এটা নিয়ে কথা বলবো। তারপর হচ্ছে ভারতের যে বিমান দুর্ঘটনা ঘটেছে, তারপরও আরও কিছু ঘটনা ঘটেছে, এসব বিষয় নিয়ে কথা বলবো। তারপরে হচ্ছে যে এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলবো। ফার্স্টে যদি আমি বর্তমানে যে একদম হট টপিক চলমান সেটা নিয়ে যদি কথা বলি, ইসরায়েল এবং ইরানের যুদ্ধ। দেখুন, ইসরায়েল এবং ইরানের যুদ্ধ কিন্তু ইসরায়েল ইরানের যুদ্ধ না। হ্যাঁ, এটা দেখতে মনে হলো ইসরায়েল ইরানের যুদ্ধ, এখানে কিন্তু কিছু পক্ষ জড়িয়ে আছে। যেমন আপনি যদি ইসরায়েলের কথা বলেন, দেখুন ইসরায়েল কিন্তু জনসংখ্যা 1 কোটিরও কম, প্লাস তার অর্থনীতি কিন্তু খুব যে বড় তা কিন্তু না, 500 বিলিয়নের আশেপাশে। হ্যাঁ, কিন্তু তার কিন্তু পৃথিবীতে যে প্রভাব এটা কিন্তু প্রচুর। হ্যাঁ, এবং তার কিন্তু ফেয়ারলেসভাবে সে কিন্তু এত বড় একটা রাষ্ট্র, হ্যাঁ, ইরানকে কিন্তু সে হামলা করছে। তার মানে নিশ্চয়ই তার কিন্তু ব্যাকআপ আছে। সেই ইসরায়েল রাষ্ট্রের জন্ম থেকেই কিন্তু এই যে ইউরোপিয়ান ইউনিয়নের যে দেশগুলো, যুক্তরাজ্য, তারপর ফ্রান্স, জার্মানি, আর তাদের যে লিডার আমেরিকা, হ্যাঁ, তারা কিন্তু ইসরায়েলকে একদম 100% সাহায্য সহযোগিতা করেছে, উইদাউট এনি কন্ডিশন। শর্তহীনভাবে কিন্তু তারা সাহায্য সহযোগিতা করে যায় ইসরায়েলকে। এই জন্য কিন্তু 4বার আরব ইসরায়েল যুদ্ধ, 4বার একটা ছোট্ট রাষ্ট্র ইসরায়েল একটা 6-7টা আরব রাষ্ট্রের সাথেও কিন্তু ইসরায়েল জিতে গেছে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে তার ব্যাকআপ স্ট্রং, অনেক অনেক স্ট্রং। হ্যাঁ, এই স্ট্রংতার কারণে কিন্তু ইসরায়েলকে এত সহজে হারানো সম্ভব হয় না। আর অপরদিকে ইরানের পক্ষেও কিন্তু লোকজন আছে, দেশ আছে, কিন্তু ওই রকম কিন্তু নাই। হ্যাঁ, আপনি নর্থ কোরিয়ার কথা বলতে পারেন, আপনি রাশিয়ার কথা বলতে পারেন, তারা ইরানের পক্ষে আছে, কিন্তু যে খুব আহামরিভাবে আছে এবং খুব এতপ্রতভাবে জড়িয়ে আছে তা কিন্তু না। হ্যাঁ, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তো দেখা যাক সংঘর্ষ কোন দিকে যায়। এখন পর্যন্ত দুই পক্ষে পাল্টাপাল্টি হামলা করতেছে। বেশিরভাগ যেহেতু ইরান একটা বড় রাষ্ট্র, এখানে কিন্তু আসলে এই যে আয়রন ডোমের মতো প্রযুক্তি ব্যবহার করা কিন্তু পসিবল না। হ্যাঁ, আর যেহেতু ইসরায়েল ছোট রাষ্ট্র, সে সহজেই কিন্তু আয়রন ডোম প্রযুক্তি ব্যবহার করতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে তার বেনিফিট। যেহেতু ছোট রাষ্ট্র, তার চারপাশে একটু নিরাপত্তা বাড়াই দিলে কিন্তু তার হামলা করা খুব কঠিন হয়ে যায়। কিন্তু ইরান তো অনেক বড় রাষ্ট্র, অনেক অনেক বিশাল রাষ্ট্র। সে কিন্তু প্রত্যেকটা শহরে কিন্তু তার নিরাপত্তা ব্যবস্থা সেম পর্যায়ে রাখতে পারবে না। হ্যাঁ, এটা একটা ইরানের একটা দুর্বলতা বলা যেতে পারে। তারপর আবার হচ্ছে যে ইসরায়েল কিন্তু তেল বা গ্যাসের উপর কিন্তু নির্ভর না তার অর্থনীতি। তার অর্থনীতি কিন্তু হচ্ছে টেক, তারপরে হচ্ছে আপনার যে অস্ত্র, এসবের উপর নির্ভর। অপরদিকে কিন্তু ইরানের কিন্তু মানে বাণিজ্য করাটা খুবই জরুরি। হ্যাঁ, কারণ তেল উৎপাদন হতে থাকে, এগুলো তো তাড়াতাড়ি সাপ্লাই করতে হবে, না হলে কিন্তু সে একদম বাইরে একটা বিপর্যয় একটা পড়ে যাবে, অর্থনৈতিক বিপর্যয়ে পড়ে যাবে। দেখা যাচ্ছে যে ইসরায়েল কিন্তু তার তেল ক্ষেত্রগুলোতে বিভিন্ন পোর্টে কিন্তু আক্রমণ করতেছে। হ্যাঁ, এই বিষয়টা কিন্তু খুব বার্নিং হতে যাচ্ছে সামনে। জানি না সামনে কী হবে, যদিও ট্রাম্প বলতেছে যে কিছু ঘন্টার মধ্যে সে নাকি ব্যবস্থা করে ফেলবে, সিজফায়ার হয়ে যাবে, এই সে কিন্তু বলতেছে। যদিও ট্রাম্পের প্রতি বিশ্বাস নাই, তারপরেও দেখা যাক যে কী হয় ঘটনা। তারপরে যদি আমি এই ভারতের বিমান দুর্ঘটনা নিয়ে কথা বলি, দেখেন ভারতের বিমান দুর্ঘটনা কিন্তু খুবই মারাত্মক একটা দুর্ঘটনা ঘটেছে। বলা যায় যে ভারতের ইতিহাসে কিন্তু দ্বিতীয় মারাত্মক দুর্ঘটনা ছিল এটা, ডেডলিয়েস্ট। যদিও ভারতের মাটিতে কিন্তু এর আগেও আরও বড় দুর্ঘটনা ঘটেছে, কিন্তু ওইখানে কিন্তু ভারতের বিমান জড়িত ছিল না। মানে বাইরের কান্ট্রির বিমানগুলোর মধ্যে কিন্তু সংঘর্ষ হয়ে মানুষ মারা গেছে। এই দিক থেকে বলা যায় যে এটা কিন্তু সর্বোচ্চ যে মৃতের সংখ্যা প্রায় আপনার 300-র কাছাকাছি। এখনও পর্যন্ত কিন্তু সঠিকভাবে নিউজ পাওয়া যায়নি। আবার বিমান কিন্তু গিয়ে একটা হসপিটালের উপরে পড়েছে। হসপিটালের যে হোস্টেল আছে ওইখানে কিন্তু পড়েছে। ওইখানে ডাক্তারদের পরিবাররা থাকে, তারপর মেডিকেল স্টুডেন্টরা থাকে, তাদের কিন্তু একদম বাসা বাড়ির উপরে পড়েছে। তো ওইখানে অনেক মানুষ মারাত্মকভাবে আহত হয়েছে। এটা কিন্তু খুবই একটা মানে মর্মান্তিক দুর্ঘটনা বলা যায় যে বিমানে কিন্তু টেক অফের কিছুক্ষণের মধ্যেই, আপনার 30 সেকেন্ডের মধ্যেই কিন্তু এই দুর্ঘটনাটা ঘটে গেছে। পাইলট এখন এটা অনেকে যে ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছে, কিন্তু আরও 2-1 মাস লাগবে এটার যে আসল দুর্ঘটনার যে কারণ সেটা অনুসন্ধান করতে। তারপরে যদি আমি ভারতের আরও কিছু ঘটনা আছে এখানে, যে মুম্বাই কিন্তু আরও
কয়দিন আগে যে মুম্বাই, আপনারা জানেন যে বা অনেকেই জানেন যে মুম্বাই কিন্তু 75 লাখ যাত্রী প্রতিদিন কিন্তু ট্রেন ব্যবহার করে একটা শহরে, এটা কল্পনা করা যায়? সেখানে কিন্তু দেখা যায় যে খুবই খারাপ অবস্থা, দেখা যায় যে প্রত্যেক ট্রেনে 100-200 জন মানুষ জানলা দিয়ে দরজা দিয়ে কোনো মতে দরজা ধরে দাঁড়িয়ে থাকে, দেখা যায় তাদের শরীরের অর্ধেকের বেশি বা পুরোটাই থাকে বাইরে, তারা কোনো মতে হাত ধরে দাঁড়িয়ে থাকে। তো কিছুদিন আগে কিন্তু এরকম মানে পাশাপাশি যখন দুইটা ট্রেন এভাবে যাইতেছিল, একটা এদিক থেকে একটা এদিক থেকে, তখন আরেকটা ট্রেনের যাত্রীর যে ব্যাগ আছে সেটা অপর ট্রেনের যারা এভাবে ঝুলেছিল তাদের এদিক দিয়ে পিচ দিয়ে লেগে গেছে, তো অনেকের হাত ছুটে গেছে, হাত ছুটে যাওয়াতে তারা একদম ট্রেনের লাইনে পড়ে গেছে, এরকম 13 জন কিন্তু যাত্রী নিহত হয়েছে, এটা কিন্তু মানে খুবই মারাত্মক দুর্ঘটনা। তারপরে আবার ভারতে এই কালকে কিন্তু একটা হেলিকপ্টার দুর্ঘটনাও ঘটেছে। হ্যাঁ, এ হচ্ছে ভারতের অবস্থা। তারপরে যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে বলি, এটা কিন্তু মানে থামছে না, রাশিয়া ইউক্রেন যুদ্ধ কিন্তু থামবে থামবে বলেও ট্রাম্প বা অন্যান্য বিশ্বের লিডার অনেক চেষ্টা করতেছে এটা থামানোর জন্য, কিন্তু তারপরে এটা কিন্তু থামতেছে না। কারণ হচ্ছে যে রাশিয়া যে ইউক্রেন যে 4টা অঞ্চল দখল করছে, হ্যাঁ, যে 4টা অবলাস্ট বলে ইউক্রেনের, এখানে কিন্তু মানে রাশিয়ার শর্ত হচ্ছে যে তারা যেটুকু দখল করছে তারা সেটুকু নিয়ে যাবে, যুদ্ধ থামিয়ে দিবে। কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে ইউক্রেনের যে প্রেসিডেন্ট জেলেনস্কি সে কিন্তু এই শর্তে রাজি না। হ্যাঁ, সে কিন্তু এই শর্তে রাজি না, সে হয়তো ডনবাক্স বা লুহান্স এই দুইটা কিন্তু দিতে চায়, কিন্তু জাফরাজিয়া বা এই যে আরেকটা প্রদেশ আছে, হ্যাঁ, খার্কিভ, এই দুইটার কিন্তু সে অতটা দিতে চায় না। এটা নিয়ে কিন্তু দ্বন্দ্ব রয়ে গেছে, এবং কিন্তু এই যে যুদ্ধ কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কিছুদিন পর পরে কিন্তু দুই দিক থেকে মিসাইল ব্লাস্ট এইসব শোনা যায়। এই যুদ্ধেরও কিন্তু মানে শেষ হওয়ার কিন্তু ঠিক ঠিকানা নাই। সবাইকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আবার পরে দেখা হবে। আসসালামু আলাইকুম।